Hello, this is Farna from Spout. Today we will discuss balance. So for starting with balance, we will go back to our previous discussion that I'll show you the slide again. Please check that we have discussed that we do recognize one object in reference with another in a given margin or in a given edge, that is the frame. Like if you see two pages together in a book, then you will find one recto page, one verso page, and we do not recognize either recto or verso until and unless we do really fold the book in two halves and put one half into another. Some people do read book in that way, especially children, and if it is central, if it is a central stapled book. But in general, we open the book flat like this, it is a spread, and you will find that this text box is recognized with reference to the objects that are there in the verso page. এই টেক্সট বক্সটা কিন্তু আমরা যখনই দেখছি তখনই আমাদের পেরিফেরাল ভিশনে, মানে আমরা ডাইরেক্ট যেখানে দেখছি তার সাথে 45 ডিগ্রি টু 90 ডিগ্রি নয়, 75 টু 70 ডিগ্রি অ্যাঙ্গেলে যা দেখা যায় সেটা পেরিফেরাল ভিশনে আমরা অলওয়েজ তার আশেপাশের জিনিসগুলো দেখি। আর যেহেতু আমরা একদম প্রথম ভিডিওটাতে ডিসকাস করেছিলাম, যদি কোনো অবজেক্ট, কোনো দু তিনটে অবজেক্ট, একটা সার্কেল বা একটা স্কোয়ার বা কিছুভাবে একে অপরের সাথে যুক্ত হয়, উই টেন্ড টু রেকগনাইজ দেম টুগেদার, সো দিস ইজ এ গ্রুপ। সো দেয়ারফোর একটা স্প্রেড যখন এই এজগুলো দ্বারা একটা বেষ্টনীর মধ্যে আবদ্ধ হয়, তখন আমরা এই পেজের মধ্যে বা স্প্রেডের মধ্যে যা আছে সেগুলোকে একে অপরের সাপেক্ষে রেকগনাইজ করতে থাকি ইন আওয়ার ব্রেন। দেয়ারফোর contrast তো অবশ্যই, contrast is whatever we are recognizing with reference to another object, and balance. So please do check how the balance factor is working here. First of all, এই যে টেক্সট বক্সটা আছে সেটা কিন্তু মাঝখানে থেকে বাঁ হাতের যে সেকশনটা আছে, এই টোটাল সেকশনটা উইথ টু পিকচার বক্সেস অ্যান্ড টেক্সট বক্সেস, এটার সাথে সেন্ট্রালি ব্যালেন্সড। একবার ভেবে দেখুন, ওপরের পিকচার বক্সটা একই রকমের থাকলো, কিন্তু নিচের পিকচার বক্সটার উইথটা যদি আমি ছোট করে দিই এবং সেটাকে যদি রাইট অ্যালাইন্ড করে দিই, তাহলে কিন্তু ডিস্টার্বিং লাগবে, কারণ এই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। লেফট অ্যালাইন্ড করলেও তাই হবে, এই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে, ফলে ডিস্টার্বিং লাগবে। তো এই দুটো বক্স শুধুমাত্র একে অপরের সাপেক্ষে ব্যালেন্সড তাই নয়, প্রত্যেকটা বক্সও নিজেদের সাপেক্ষে ব্যালেন্স। এই দুটো বক্স নিজেদের সাপেক্ষে সেন্ট্রাল অ্যালাইন্ড। এই টেক্সট বক্সটা এই দুটো বক্সের সাপেক্ষে সেন্ট্রাল অ্যালাইন্ড। এই যে ফাঁকা গাটার স্পেসের মতন স্পেসটা দেখা যাচ্ছে বিটুইন দ্য কলাম স্পেস, এইটাতে ব্যালেন্সিং ফ্যাক্টরটা রয়েছে। এই তলারটা তো গোটাটা, এইখানে গোটাটাই এই টেক্সটের চাংটা সেন্ট্রাল অ্যালাইন্ড। সেই সেন্ট্রাল অ্যালাইন্ডের মনোটনিটা ভাঙা হয়েছে ওপরের টাইটেল আর সাবটাইটেল দিয়ে। এবার টাইটেল আর সাবটাইটেল কিন্তু উড়ে বেড়াচ্ছে যেখানে সেখানে তা নয়, এই দুটো লেফট অ্যালাইন্ড করা আছে। এই লেফট অ্যালাইনটা আবার সেন্ট্রাল অ্যালাইনমেন্টের যে লেফট মার্জিন তার সাথে অ্যালাইন্ড। সো এতগুলো অ্যালাইনমেন্ট আমাদের এতগুলো অ্যালাইনমেন্ট করতে আমাদের কে হেল্প করছে? গ্রিড সিস্টেম। ইফ ইউ পুট অন দ্য গ্রিড অফ ইউর সফটওয়্যার, visibility of the grid of your software, then it can be easily put into places with respect to one another and easily be balanced without your visual help. But sometimes visual help is needed because লেটারগুলো তো আর আলটিমেটলি এক একটা চৌকো বাক্স নয় যে একটা নিচে আর একটা বসানো যাবে। লেটারগুলোতে কার্সিভ ফাঁক থাকে, যেমন সি এর কোলের কাজটা ফাঁক আছে, যেমন কয়ের একটা ডান্টি বেরিয়ে আছে এবং ডান্টিটার ওপরে নিচে কার্ভ হয়ে আছে। তাই জন্য ভিজুয়াল অ্যালাইনমেন্ট অলসো ইম্পর্টেন্ট, বিকজ একটা লেটার বা একটা চাঙ্কের কতটা ইম্প্যাক্ট হবে সেটা কিন্তু চোখে দেখে ঠিক করতে হয়। কারণ হতে পারে যে সেই চাঙ্কটা এমনভাবেই তাতে চয়েস অফ লেটার্স আছে যে সেইগুলো খুব একটা ইম্প্যাক্টফুল হচ্ছে না ইন কম্পারিজন উইথ তার সাথে যেটাকে ব্যালেন্স করা হচ্ছে সেক্ষেত্রে। তো হতে পারে যে আমাদের সেটা একটুখানি গ্রিড অ্যালাইনমেন্টের থেকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, একটু সরাতে হচ্ছে বাঁদিকে বা ডান দিকে, জাস্ট টু ব্রিং আউট দ্য ইম্প্যাক্ট দ্যাট উইল বি জাস্টিফাইড or that will be
enough contrasting with the impact that is given by the other half. তো এই রকম আমরা ব্যালেন্স তৈরি করতে পারি গ্রিড সিস্টেমের সাহায্যে। এইটাও একটা ব্যালেন্স, এইখানে ডায়াগোনাল ব্যালেন্স আছে, এইটাও ডায়াগোনাল ব্যালেন্স আছে। এইটা লেফট অ্যালাইন্ড আগের বারের মতনই, এটা সেন্ট্রাল অ্যালাইন্ড, মাঝে মাঝে মোনোটনি সেন্ট্রাল অ্যালাইনমেন্টের ভাঙা হয়েছে, সেটা লেফট কিংবা রাইট অ্যালাইনমেন্ট করে ভাঙা হয়েছে। এটা যেমন একদমই সেন্ট্রাল অ্যালাইন। দ্য বিউটি অফ সেন্ট্রাল অ্যালাইনমেন্ট ইজ দ্যাট ইট ইজ মাচ ইম্প্যাক্টফুল, মোস্ট ইম্প্যাক্টফুল লেআউট দ্যাট ইজ পসিবল। এবার আমি একটা কভার দেখাচ্ছি যেখানে কতগুলো কম্প্রোমাইজ নিয়ে কাজ করতে হয়েছে। তো এই কভারটা দেখা যাক। আমরা যদি এই কভারটা দেখি, এই কভারটায় আমি দেখব এই যে হেডিং, এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করা আছে এবং এটা সেন্ট্রালি ব্যালেন্সড, কিন্তু তার সাথে আমি এইটা রাইট অ্যালাইন্ড করিয়ে রেখেছি। তার বড় কারণ কি, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট এর এইখানে একটা জি এর যে কোলটা ঝুলে আছে, আমি যদি এই সেকশনটাকে এইখানে আনতে চাইতাম সেন্ট্রালে, তাহলে আমাকে জি এর এই ঝোলা কোলটার নিচে আনতে হতো। সেক্ষেত্রে এই দুটোর মাঝখানে স্পেস অনেক বেড়ে যেত, মানে ডিমার্কেশন অনেক বেশি হয়ে যেত, whereas these two are titles and subtitles। তো আমি খুব বেশি স্পেস বাড়াতেও চাইছি না। তাছাড়া গোটাটা যদি আমি সেন্ট্রাল অ্যালাইন করি তার ইম্প্যাক্টটা প্রচুর বেশি হবে, আমার এই ছবিটা থেকে চোখ সরে যাবে। whereas this ছবি was given by the publishing house to be incorporated on the book cover। এই গোটা বুক কভারটা কিন্তু আবার স্পাইনে সেন্ট্রাল অ্যালাইন্ড হয়ে আছে। দেখুন এইটা ডান দিকে অ্যালাইন্ড হয়ে আছে, এটা বাঁ দিকে অ্যালাইন্ড হয়ে আছে। If we remember our last discussions, then you will remember that this is the terminal space। টার্মিনাল স্পেসে একটা অ্যাঙ্কার করার মতন যদি আমি কিছু দিয়ে রাখি, সেটা অনেক সুদিং ইন কম্পারিজন উইথ আমি যদি লোয়ার লেফট হাফে কিছু দিয়ে রাখি। তার কারণ লোয়ার লেফট হাফে একটা অ্যাঙ্কার করার পর টার্মিনাল, আমরা যখন পেজটা থেকে বেরিয়ে যাচ্ছি তখন যদি আমরা কিছু না পাই, কারণ আমরা বাঁদিক থেকে ডান দিকে পড়ি, তখন আমাদের মনে হয় একটা জায়গা থেকে জাম্প মারলাম, একটা গাছের ডালে আটকালাম, তারপরে ঝপাস করে নদীতে পড়ে গেলাম, আর কিছু আটকানোর মতন পেলাম না। তো দ্যাট টেক্স প্লেস। কিন্তু যেহেতু এটা স্পাইনে সেন্ট্রাল অ্যালাইন্ড এবং একটা বইয়ের কভারে স্প্রেডের জন্য, মানে যেহেতু এটা জ্যাকেট, তো জ্যাকেটটা যদি খোলা হয় তাহলে স্পষ্টই বোঝা যাবে যে এই দুটো এই স্পাইনে সেন্ট্রাল অ্যালাইন্ড হয়ে আছে। এই গোটা টেক্সটের চাংটা সেন্ট্রাল অ্যালাইন্ড করা, তাই জন্য এটার ইম্প্যাক্ট অনেক বেশি। এইখানে আমি এইটাকে লেফট অ্যালাইন করতে হয়েছে, কারণ এটাই এই পাবলিশিং হাউসের ফরম্যাট। সো দিস ইজ হাউ দ্য cover is balanced. There can be several permutation combinations where balancing two important, not two actually, various important factors with this is if we kothay gelo আমরা যদি ফন্ট কনসিডার করি, ফন্ট যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখব যে দেয়ার আর সেভারাল ফন্ট কাকে বলে। প্রথম কথা, আমরা যখন একটা বইয়ের কভার ডিজাইন করি আমরা টাইটেল দিই, সাবটাইটেল দিই, লেখকের নাম দিই, মিনিমাম ক্রাইটেরিয়া, আর পাবলিশিং হাউসের লোগো থাকে। লোগোটা যেখানে ফিক্স করা সেখানেই ফিক্স করতে হয়। অনেকের রোটেটিং লোগো থাকে, মানে অনেক জায়গাতেই ফিক্স করা যায় ডিপেন্ডিং অন দ্য ডিজাইন। এবার যখন আমি টাইটেল সাবটাইটেল ব্যালেন্স করছি তখন আমি কি টাইপফেস লাগাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাকে টাইপফেস যেটা, সেটা আমি এখানে উইকিপিডিয়াতে পাওয়া যাবে। এছাড়াও টাইপফেস মোরালেস সবাই জানে। টাইপফেস ইজ স্টাইল অফ রাইটিং। টাইপফেস ইজ ইন ওয়ান ওয়ার্ড স্টাইল অফ রাইটিং। এবং স্টাইল অফ রাইটিং যেখান থেকে এসছে সেটা হচ্ছে কিভাবে সেই স্টাইলটা, যখন আমাদের লেটার প্রেস ছিল, সেই উডেন ব্লকগুলো বা সীসার ব্লকগুলোতে খোদাই করা হয়েছে। তো সেটা সেই জায়গাটা থেকেই টাইপ ফেস এসছে, কারণ ওটা উল্টে দেখতে হতো, মুখ মানে ফেস, মানে যে অর্থে আমরা ফেস দেখি মানুষের, সেই জায়গাটা থেকে এসছে। দ্য মিনিং ইজ সেম। এবার এই টাইপ ফেসগুলোর কিছু কিছু যেরকম 20,000 or more than 20,000 টাইপ ফেসেস আছে। তো টাইপ ফেসগুলোর কিছু কিছু সিমিলারিটি আছে। এই সিমিলারিটিগুলো যদি এক হয় তাহলে এটাকে আমরা বলি সিমিলার স্টাইলের টাইপফেস। যেমন সেরিফ, সেরিফ, মোনোস্পেস, কার্সিভা, হ্যান্ড রিটেন টাইপফেসেস,
এই ধরনের অনেক কিছু আছে। যত দিন গেছে তত বেশি টাইপফেসেস এর স্টাইল এসছে। স্টাইল এসছে ঠিক নয়, টাইপফেসেস এসছে, স্টাইলও এসছে। যেমন এই যে বিজনেস দেখা যাচ্ছে, এটা সসেরিফ, এইটা হ্যান্ড না, এটা হচ্ছে ব্রাশ স্ট্রোক, এটা হ্যান্ড রিটেন। তো এই ধরনের প্রচুর মোনোস্পেস কর্সিভার ম্যানিপুলেটেড ভার্সন হচ্ছে এটা। তো এই ধরনের প্রচুর টাইপফেসেস আছে। আমরা এখন ইন্টারনেটে প্রচুর সসেরিফ টাইপফেসের সাথে পরিচিত। এবার আমরা একটু দেখি। আমরা যখন একটা কোনো পেজ ডিজাইন করি, যদি আমরা এইটা দেখি তাহলে দেখবেন এখানে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট আছে, এবং এই সেন্ট্রাল অ্যালাইনমেন্টের জায়গায় ম্যাক্সিমাম ইনফরমেশন আছে। ওপরে এই জায়গাটা তো অত ইনফরমেশন এইখানেও নেই, এইখানটা তো টার্মিনাল স্পেস বা এই স্পেসে তো নেই, এই জায়গাটায় আছে, কিন্তু ইন কম্পারিজন এটা থেকে কম। তো এটা স্টেপ অ্যান্ড রিপিট গ্রিড অ্যালাইনমেন্ট হয়েছে। তো এরকম প্রচুর ধরনের গ্রিড অ্যালাইনমেন্ট পসিবল। এই ক্ষেত্রেও তাই। এইখানে একটু ছড়িয়ে গেছে, এখানে নাকটা বেশি ফোকাস পেয়েছে, এবং এইটা সম্ভবত এই নাকটা ফোকাস করতে চেয়েছে বলেই এমনটা হয়েছে। স্পিকিং অফ টাইটেল সাবটাইটেল, টাইটেল সাবটাইটেলের ক্ষেত্রে যে স্টাইলের টাইপফেস আপনি চুজ করছেন, বেটার কি সেই স্টাইলের সাথে একটা সামঞ্জস্য বা কন্ট্রাস্ট রেখে সাবটাইটেল, অথরের নাম ইত্যাদি চুজ করা। আমি যদি এখানে পাই, আমি দেখাচ্ছি। পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধাজনক যেটা চাঙ্ক টেস্ট পড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে সসেরিফ, এই সরি সেরিফ। সেরিফ তো একদম মানে আমি নিজে বিশ্বাস করি নয়, তার কারণ সেরিফের ক্ষেত্রে এই যে ছোট ছোট যে কার্নিংগুলো আছে, যে এই টি এর যে ঝোলা জায়গাগুলো, এই যে এর এই যে একটুখানি দাগ মতন, এইগুলো পরের যে লেটারটা আছে সেটাতে একটা প্রোগ্রেসিভ লিড দেয়, যেটা সসেরিফে আমরা পাই না। এই প্রোগ্রেসিভ লিডটা থাকলে খুব সহজে পড়া যায়। সসেরিফের ক্ষেত্রে এই যে প্রোগ্রেসিভ লিড আছে, এই প্রোগ্রেসিভ লিডটা না থাকলে একটু ডিস্টার্বিং লাগে, বাট ইন দ্য এজ অফ কম্পিউটারাইজেশন, স্পেস ম্যানেজমেন্ট, আমরা এই ধরনের লেখা পড়তেও অভ্যস্ত, এই সসেরিফের লেখা। এই যে এই স্পেসটা গেছে বিটুইন দ্য কলাম স্পেস, কার্ভেচার হয়ে গেছে মাউসের এর মতন। তো যখন আমরা টাইটেল সাবটাইটেল বসাচ্ছি, তখন ব্যালেন্স, টাইটেলটা সাবটাইটেলের সাথে কিভাবে ব্যালেন্স হয়েছে এবং সেটা কতটা কন্ট্রাস্টিং। আমি খুব কন্ট্রাস্টিংও করতে পারি, আমি সেরিফের সাথে সসেরিফ ফন্ট বসিয়ে দিতে পারি যদি আমার সেরকম রিকোয়ারমেন্ট হয়, কিন্তু ইউজুয়ালি সেটা খুবই চোখে লাগে। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডিজাইন ইউর পেজ ইন দ্যাট ওয়ে, ইউ আর কমপ্লিটলি ওয়েলকাম। We will go into type and fonts in a later video. তবু আমি বলে রাখি, ফন্ট হচ্ছে বিভিন্ন, ধরুন একটা টাইপফেসের মধ্যে কোনোটা আইটালিক, কোনোটা বোল্ড, কোনোটা সেমি বোল্ড, এইগুলো হচ্ছে ফন্ট। এই সব কটা ধরনের ফন্ট নিয়ে ফন্ট ফ্যামিলি, বেসিক্যালি টাইপফেস আর ফন্ট ফ্যামিলি মোটামুটি ইন্টারচেঞ্জেবল, কিন্তু ফন্ট মানে আমরা পার্টিকুলার স্টাইল অফ দ্য নট স্টাইল, পার্টিকুলার ইউজ অফ দ্য টাইপফেস বুঝি। আর স্টাইলটাও সেরিফ, সসেরিফ, কর্সিভা, হ্যান্ড রিটেন এক্সেট্রা, এগুলোকে কিভাবে ম্যাচ করাবেন সেটা অফকোর্স দ্যাট উইল গিভ ইফেক্ট, or that will manipulate your overall impression of your design. তো কিছু ডিজাইন এখানে দেখতে পাচ্ছি আমরা। আরেকটা জিনিস বলা ভালো, our brain is very much capable of recognizing either from ions in case of three-dimensional figures or from hints, and we use this hint factor like this section of the D, these black sections, we call it hint, and our brain is completely
able to recognize what is what from these hints, and we work with hints often, very often, while we are developing designing types, and while we are feeding computer in image recognition, etc., linguistic processing. So we use hints. এখানে যেমন এই ডিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমি আরো কটা ডিজাইন যদি পেতাম আমি দেখাতাম how they have used it. Black swan, see how the curvature of the AC is used, also the beauty of the thing. It is not illustrative, it is font based design. আমি চেষ্টা করছি, যদি খুঁজে পাই তো আমি এক্সপ্লেন করব। এগুলো নিজে নিজে দেখে ভেবে বের করাটা খুব ইম্পর্টেন্ট, why the person has done it this way. Blackout, nothing is clear, but you can still read blackout, and this kind of font placements justifies the meaning of the word and the design idea. আরও যদি আমি ইন্টারেস্টিং এক্সপ্লিকেবল ডিজাইন পাই আমি বলছি। একটা খুব সুন্দর ডিজাইন দেখেছিলাম, হোল্ড বলে লেটারটাকে ওপর থেকে নিচে সাজিয়েছে কিন্তু ডিটাকে বের করে দিয়েছে। সেই ডিটাকে বের করেছে তার কারণ হোল্ডটা যদি আমি শুধুমাত্র সেন্ট্রাল অ্যালাইন করে HOLD ফ্রম টপ টু বটম সাজাই তাহলে কিন্তু এটা ভেসে যায়, মানে হাওয়ায় ভাসতে থাকে, whereas হোল্ড হ্যাজ আ গ্রাউন্ডিং মিনিং, দ্যাট ইজ ওয়াই ডিটাকে একটু বের করে দিয়েছিল যাতে করে মনে হচ্ছে ওটা কিছু একটার ওপর বসে আছে। সো অলসো বাই চয়েস অফ ইয়োর ফন্ট স্টাইল ইউ ক্যান জাস্টিফাই ইয়োর টেক্সট। এর আগের যে ভিডিওটা আমি ডিসকাস করেছি সেইখানে বেশ সুন্দর কতগুলো জিনিস বেরিয়েছিল যেগুলো আমি এটা, আচ্ছা এইটা এক্সপ্লেন করা যাক। এটা সেন্ট্রাল অ্যালাইন্ড হয়ে আছে, একদমই বোঝা যাচ্ছে, খুব সাদা সোজা সাপটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, রিলিফ সেকশন এই দুটো জায়গায়। একটা কোনো যদি আমি আচ্ছা এইটা দেখা যাক, এটা স্লাইটলি লেফট অ্যালাইন, তাই তো, কারণ রাইটে এই মার্জিনটা বেশি, এখান দিয়ে এইগুলো গেছে, কিন্তু এটা চাঙ্কটা সাথে এই যে হেডিংটা সেটা কিভাবে অ্যালাইন্ড, সেটা লেফট মার্জিনে অ্যালাইন্ড। এবার যেহেতু আমি এখানে ছবি দেব, এই জায়গাগুলোকে জ্যাম করব বা পরে করব, তাই জন্য আমাকে এই সেকশনটার ওয়েটেজ বাড়াতে হবে। এই সেকশনটার ওয়েটেজ বাড়ানোর জন্য আমি I will choose a font so that it matches the overall design as well as the text as well as the placement requirement of the textual object. তো এইটাকে আমি বাঁ দিকে খুব সুন্দর অ্যাঙ্কারিং করেছি এই জায়গাটাতে। প্রথম এই ভিজুয়াল ইম্প্যাক্টটা, তলার ভিজুয়াল ইম্প্যাক্টটা কিন্তু অত বেশি নয়, এই ভিজুয়াল ইম্প্যাক্টটা গোটা এই পর্যন্ত সেকশনটাতে, কারণ এইটা টার্মিনালে চলে যাচ্ছে, এই পর্যন্ত সেকশনটার গোটা কনসেন্ট্রেশনটা কিন্তু এই জায়গাটার মধ্যে, এবং আমাকে এই সাব হেডিংটা ঢোকাতে হবে। ইচ্ছা করে সাব হেডিংটা আমি তলায় লম্বা করেও দিতে পারতাম, বাট I didn't do it, or we didn't do it, because creating the subheading in this way it will give more focus into this area, কারণ এই জায়গাটা আমার ফোকাস যাবে, ইটস আ চাঙ্ক টেক্সট, তো এটা নিয়ে কিছু করতে পারবো না আমি। তো আমি যদি একটা কোনো অ্যাঙ্কারিং পয়েন্ট তৈরি করতে হয় তাহলে আমি এটাকে এরকমভাবে ব্রেক করে অ্যাঙ্কারিং পয়েন্ট তৈরি করতে পারি। এটা দেখা যাক, এই জায়গাটা সেন্ট্রাল অ্যালাইন্ড, এই জায়গাটায় আমি
একটা lopsided ডিজাইন করেছি। কেন করেছি? কারণ আমাকে এইগুলো এখানে ঢোকাতে হতো। These things are mandatory. This cost effectiveness, calculation of cost effectiveness comes from whatever material or instruction is given to you by your publisher or by your head designer or anyone you are working with or your team. আমাকে যদি এইগুলো এইখানে ঢোকাতে হয় তাহলে আমাকে এইখানে কিছু না কিছু ফ্যাক্টর দিয়ে ব্যালেন্স করতে হবে, তাই জন্য আমি এই ফ্যাক্টরগুলোকে এইখানে ঢুকিয়েছি। এই সেকশনটা কিন্তু স্ট্যাটিক, ডিজাইনটা দেখে আমার যা মনে হয়েছে এই স্ট্যাটিক সেকশনটার এগেনস্টে আমি ব্যালেন্স করেছি এই সেকশনটাকে। We will discuss about font in some other video, some preliminary ideas about font. Let's end it here and we will meet again. Hope to find you in our master class. Bye bye, have a pleasant day.